ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? ঘরঘোড়ার যুদ্ধ। আকবর চিতোর জয় করেন 1568 খ্রিস্টাব্দে। দুইয়ের প্রথম প্রশ্ন, আশরাফি কি? আশরাফি হল মুঘল যুগের মুদ্রার নাম, আশরাফি বা মোহর। দ্বিতীয় প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? ইলতুৎমিশ। তৃতীয় প্রশ্ন, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। 4 নম্বর প্রশ্ন, হিমু কে ছিলেন? হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। 3-এর প্রথম প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়, সত্য। দ্বিতীয় প্রশ্ন, রাঠোর যুদ্ধ সংঘটিত হয় 1779 খ্রিস্টাব্দে, মিথ্যা। রাঠোর যুদ্ধ হয়েছিল 1679 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, সত্য। 4 নম্বরের প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হতো মুক্তি, মিথ্যা। 4-এ দেওয়া আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4-এর প্রথম প্রশ্ন, আবুল ফজল। আবুল ফজল হবে আইনি আকবরী। রাজা গণেশ হবে বাংলা। 3 নম্বর আছে প্রতাপাদিত্য হলো কারো ভূঁইয়া। 5-এ দেওয়া আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে বিবৃতি, ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল। ব্যাখ্যা একে দেওয়া আছে মুসলমান শাসকরা জোর করে ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল। ব্যাখ্যা 2, ভারতীয়রা সাদরে ইসলামীয় সংস্কৃতি গ্রহণ করেছিল। ব্যাখ্যা 3, অনেকদিন ধরে পারস্পরিক সহাবস্থান বজায় ছিল। ব্যাখ্যা 3 হবে সঠিক। দ্বিতীয় প্রশ্ন আছে বিবৃতি, মুঘল সম্রাট বাবর প্রশাসনের দিকে নজর দেননি। 1 নম্বর ব্যাখ্যা, বাবর বীর যোদ্ধা হলেও প্রশাসনিক দক্ষতা তার ছিল না। দ্বিতীয় ব্যাখ্যা আছে যুদ্ধ বিগ্রহে তার শাসনকাল কেটেছিল। তৃতীয় আছে তার বিশ্বস্ত বৈরাম খান যাবতীয় প্রশাসনিক কাজ করে দিতেন। ব্যাখ্যা 2 হবে সঠিক। 6-এর প্রথম প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? 12 ভূঁইয়া। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্নে আছে সিজদা ও পাইবস বলতে কি বোঝো? সিজদা ও পাইবস বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, সুলহ ইকুল কি? সুলহ ইকুল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে দেশের ভিতরে বাণিজ্য কীরকম ছিল? সুলতানি ও মুঘল যুগে দেশের ভিতরে বাণিজ্য কীরকম ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত? সুরাট ও মুসলিপট্টনম। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-এর প্রথম প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো।
সুলতান রাজিয়ার কৃতিত্ব, উত্তর এখান থেকে এই পর্যন্ত। আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর আছে টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। জায়গিরদারি ব্যবস্থা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 8 প্রথম প্রশ্ন, মধ্যযুগের দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2য় প্রশ্ন, হাবশি কারা। হাবশি কারা, উত্তর এখান থেকে এই অবধি। বাংলা ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। ইলিয়াস শাহী বংশের শাসনকাল ছিল বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। এই বংশের শাসকেরা প্রায় 150 বছর ধরে বাংলা শাসন করেন। তাদের কিছু উল্লেখযোগ্য অবদান নিচে উল্লেখ করা হলো। রাজনৈতিক ঐক্য, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাকে একটি স্বাধীন সুলতান হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এর রাজনৈতিক ঐক্য স্থাপন করেন। সাংস্কৃতিক বিকাশ, এই সময়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে। অনেক কবি ও সাহিত্যিক রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। স্থাপত্য, ইলিয়াস শাহী শাসকেরা বিভিন্ন মসজিদ, মিনার এবং প্রাসাদ নির্মাণ করেন যা তাদের স্থাপত্য শিল্পের পরিচয় বহন করে। অর্থনৈতিক সমৃদ্ধি, তাদের সময়ে বাংলার অর্থনীতি উন্নত হয়, ব্যবসা বাণিজ্য প্রসারিত হয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং ইলিয়াস শাহী বংশ সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 8.3 শেরশাহী শাসন ব্যবস্থার পরিচয় দাও। শেরশাহ ছিলেন একজন দক্ষ শাসক ও সামরিক নেতা। তার শাসন ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং জনকল্যাণমুখী। তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, ডাক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থায় সংস্কার আনয়ন করেন। তার গৃহীত পদক্ষেপগুলি পরবর্তীকালে মুঘল সম্রাটদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে। শেরশাহী শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি হল ভূমি রাজস্ব ব্যবস্থা। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা, শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। সামরিক ব্যবস্থা, শেরশাহ একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সামরিক বাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের বেতন দিতেন এবং তাদের আবাসনের ব্যবস্থা করেন। তিনি সামরিক ঘাঁটির উন্নতি সাধন করেন এবং সৈন্যদের প্রশিক্ষণ দেন। বিচার ব্যবস্থা, শেরশাহ বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের উপর জোর দেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। যোগাযোগ ব্যবস্থা, শেরশাহ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করেন। জনকল্যাণমূলক কাজ, শেরশাহ রাস্তাঘাট, সরাইখানা, কূপ এবং মসজিদ নির্মাণ করে জনগণের সুবিধার জন্য কাজ করেন। উপসংহার, মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না।